আসসালামু আলাইকুম। সপ্তম শ্রেণীর বাংলা প্রথম পত্র ক্লাসে তোমাদের সবাইকে স্বাগতম। বিগত ক্লাসে আমরা কি পড়েছিলাম তোমাদের সবার মনে আছে? হ্যাঁ, বিগত ক্লাসে আমরা পড়ছিলাম শোনো একটি মুজিবরের থেকে। আর কে লিখেছেন? অংশুমান রায়। তোমাদের ওইখান থেকে একটা হোমওয়ার্ক দিয়েছিলাম। হোমওয়ার্কগুলো সবাই করেছো তো? আচ্ছা, ক্লাসের ক্যাপ্টেন হোমওয়ার্কগুলো টেবিলের সামনে এনে জমা করো। ঠিক আছে, সবাই তার সিটে থাকবে, কেউ উঠবে না, ক্যাপ্টেন হোমওয়ার্কটা তুলবে। এবার আসো, আমরা গত ক্লাসে যা পড়েছিলাম তা আমাদের মনে আছে কিনা, অথবা যা যা পড়েছি সেটা কতটুকু বুঝতে পেরেছি আমরা তাই নিয়ে আলোচনা করব। তাহলে গত ক্লাসে আমরা পড়ছিলাম গৌরীপ্রসন্ন মজুমদারের শোনো একটি মুজিবরের থেকে কবিতাটি। আজকে তার বাকি অংশ পড়ব। আসো সবাই তাহলে সিডব্লিউ খাতা খোলো, খুলে লিখে নাও যে কি পড়ব? শোনো একটি মুজিবরের থেকে। শোনো একটি মুজিবরের থেকে। কে লিখেছেন? গৌরীপ্রসন্ন মজুমদার। গৌরীপ্রসন্ন মজুমদার। জন্ম কত সালে বলেছিলাম তোমাদের সবার মনে আছে? হ্যাঁ, চমৎকার, 1924 সালে। মৃত্যু কত সালে বলেছিলাম? 1986 সালে। এই তো সবার মনে আছে। ধন্যবাদ। এখন গত ক্লাসে আমরা কবিতাটা নিয়ে আলোচনা করছিলাম। কবিতাটার কোনো লাইন যেন তোমাদের বুঝতে অসুবিধা না হয় সেই জন্য আমাদের অনুশীলনীতে শব্দার্থ এবং টিকা দেয়া আছে। আমরা শব্দার্থ এবং টিকাগুলো এখন পড়ব। একটি মুজিবর। একটি মুজিবর মানে হচ্ছে একজন মুজিব। তিনি হচ্ছেন আমাদের জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান। তিনি স্বাধীনতাকামী বাঙালি জাতির আশা ভরসার একক আশ্রয়স্থল। তিনি মূলত তার একক নেতৃত্বে বাঙালি জাতি স্বাধীনতা লাভ করে। তিনি বাঙালি জাতির আশা ভরসার একক আশ্রয়স্থল। লক্ষ মুজিবরের কণ্ঠস্বরের ধ্বনি। এটা দ্বারা কি বোঝাচ্ছে? যে ৭১ বঙ্গবন্ধুর বজ্রকণ্ঠে স্বাধীনতা আহ্বানের মধ্যে দিয়ে লক্ষ লক্ষ বাঙালির মিলিত কণ্ঠস্বর স্বাধীনতার জন্য গর্জে উঠেছিল। অর্থাৎ একজন মুজিব ডাক দিয়ে গেছেন স্বাধীনতার, তার ডাকে অনুপ্রাণিত হয়ে লক্ষ লক্ষ মুজিবর বাংলার প্রত্যেকটা ঘরে তৈরি হয়েছে এবং তারা বজ্রকণ্ঠ মুজিবের মতো গর্জে উঠেছে স্বাধীনতার দাবি আদায়ের জন্য। হারানো বাংলাকে আবার তো ফিরে পাব। তোমরা জানো, বিগত ক্লাসে আমরা বলেছি যে বাংলাদেশ স্বাধীন ছিল। 1757 সালে বাংলাদেশ পরাধীন হলো ব্রিটিশদের কাছে। এরপরে ব্রিটিশদের কাছ থেকে আমরা স্বাধীনতা পেলাম 1947-এ। আমরা পুনরায় ব্রিটিশদের কাছে স্বাধীনতা পাওয়ার মাধ্যমে আসলে কিন্তু আমরা ব্রিটিশদের কাছ থেকে স্বাধীনতা পেয়ে ক্ষমতার শুধু হাত বদল হলো। আমরা আগে ছিলাম ব্রিটিশদের অধীনে, 1947 থেকে 1971 পর্যন্ত আমরা হয়ে গেলাম পাকিস্তানিদের অধীনে। ব্রিটিশদের উপনিবেশ ছিলাম 190 বছর, পাকিস্তানিদের উপনিবেশ ছিলাম 1947 থেকে 1971 পর্যন্ত, অর্থাৎ 24 বছর। ঠিক আছে, তাহলে বলেছে যে আর যখন পাকিস্তানিদের অধীন ছিলাম তখন আমাদের এই বাংলাদেশের নামটা পর্যন্ত পরিবর্তন হয়ে যায়। সেটা হয়ে যায় পূর্ব বাংলার নামটা হয়ে যায় তখন আমার এই যে আজকের যে বাংলাদেশ, সেই বাংলাদেশের 47 পূর্বে এই দেশের নাম ছিল পূর্ব বাংলা। সেই পূর্ব বাংলা নামটা পর্যন্ত পরিবর্তন হয়ে যায় পূর্ব পাকিস্তান। পাকিস্তানের 23 বছরের চাপিয়ে দেওয়া দুঃশাসনে বাঙালি একে একে তার সমস্ত অধিকার হারাতে থাকে এবং বাংলাও তার ঐশ্বর্য, তার ধন সম্পদ,
সমস্ত কিছু হারাতে থাকে, কারণ ঔপনিবেশিক শক্তিগুলো এদেশের সমস্ত ধন সম্পদ পাচার করতে থাকে নিজ নিজ দেশে। ইংরেজরা ইংল্যান্ডে পাচার করেছে বাংলাদেশের ধন সম্পদ, পাকিস্তানিরা তাদের নিজের দেশে পাচার করেছে বাংলার ধন সম্পদ। মহান মুক্তিযুদ্ধে কাঙ্ক্ষিত বিজয়ের মাধ্যমে সেই হারানো স্বাধীন পূর্ব বাংলাকে ফিরে পাওয়ার আকাঙ্ক্ষা প্রকাশিত হয়েছে। হারানো বাংলাকে আবার তো ফিরে পাবো, এই লাইনটিতে। বিশ্বকবির সোনার বাংলা। বিশ্বকবি রবীন্দ্রনাথ ঠাকুর তার রচিত একটি দেশাত্মবোধক গানে এই দেশকে বলেছেন সোনার বাংলা। তোমরা সবাই জানো সেটা হচ্ছে আমাদের জাতীয় সঙ্গীত। আমার সোনার বাংলা, আমি তোমায় ভালোবাসি, চিরদিন তোমার আকাশ তোমার বাতাস, আমার প্রাণে বাজায় বাঁশি। এটা আমাদের জাতীয় সঙ্গীত হিসেবে অভিহিত। নজরুলের বাংলাদেশ বলতে কি বোঝো? বিগত ক্লাসে আমরা পড়েছি নজরুলের বাংলাদেশ। বাংলাদেশ শিরোনামের প্রথম কবিতাটি আমাদের জাতীয় কবি কাজী নজরুল ইসলামের লেখা। মানে তার একটা কবিতার নাম হচ্ছে বাংলাদেশ। তিনি প্রথম বাংলাদেশকে বাংলাদেশ বলে অভিহিত করেছেন, তার পূর্বে আর কেউ বাংলাদেশ বলে অভিহিত করেনি। তার কবিতা, সঙ্গীত ও প্রবন্ধে বাংলা ও বাঙালির মুক্তির কথা উচ্চারিত হয়েছে বারবার। মহান মুক্তিযুদ্ধে নজরুলের উদ্দীপনামূলক লেখাগুলো ছিল আমাদের অন্তহীন প্রেরণার উৎস। আমরা নজরুলের গান দ্বারা মুক্তিযুদ্ধের সময় দারুণভাবে অনুপ্রাণিত হয়েছি। তার সেই যে বিখ্যাত গান বিদ্রোহী, কারার লৌহ কপাট, মোরা ঝঞ্ঝার মতো উদ্দাম, তার সেই যে বিখ্যাত কবিতা চল 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 ঊর্ধ্ব গগনে বাজে মাদল নিম্নে উতলা ধরণীতল, এটা আমাদের রণসঙ্গীত হিসাবে প্রতিষ্ঠিত হয়েছে বা আমাদের রণসঙ্গীত হিসেবে এটা বাংলাদেশ সরকার গ্রহণ করেছে। জীবনানন্দের রূপসী বাংলা। নিসর্গের কবি জীবনানন্দ দাশ বাংলার প্রকৃতির অনন্ত সুন্দর রূপ, মাধুর্য, সৌন্দর্যে তার কবিতায় মহিমান্বিতভাবে উপস্থাপন করেছেন। আর রূপসী বাংলা হচ্ছে তার একটি কাব্যগ্রন্থের নাম। জয় বাংলা বলতে এখনো মন কেন ভাবো আবার। পাকিস্তান বিরোধী সকল সংগ্রাম আন্দোলনে জয় বাংলা স্লোগানে প্রকম্পিত হতো সারা দেশ। জয় সুনিশ্চিত এবং অবশ্যম্ভাবী জেনে দ্বিধাহীন চিত্তে এই স্লোগানে সংযুক্ত হয়েছিল সমগ্র বাঙালি জাতি। কবি বলছেন এই স্লোগানটা উচ্চারণ করতে তোমার মনের মধ্যে কোনো দ্বিধা থাকার কথা নয়, তুমি নিঃসংকোচে নির্দ্বিধায় এই জয় বাংলা স্লোগান উচ্চারণ করতে পারো এবং এর মাধ্যমে সমগ্র বাঙালি জাতি একতাবদ্ধ হও, কারণ ঐক্যবদ্ধ বাঙালি জাতি স্বাধীনতা আনতে পারে। কবিতাটা পাঠের উদ্দেশ্য, কেন তুমি কবিতাটা পাঠ করবে? তোমরা যেন বঙ্গবন্ধু এবং মুক্তিযুদ্ধের চেতনায় উদ্বুদ্ধ হতে পারো, অনুপ্রাণিত হতে পারো, সেই জন্যই তোমরা কবিতাটা পড়ছো, আমরা তোমাদের পড়াচ্ছি। বঙ্গবন্ধুর চেতনায় এবং মুক্তিযুদ্ধের চেতনায় উদ্বুদ্ধ করার জন্য, অনুপ্রাণিত করার জন্য আমরা কবিতাটা পাঠ করছি। পাঠ পরিচিতি। 1971 সালে মুক্তিযুদ্ধের শুরুতেই গৌরীপ্রসন্ন মজুমদারের লেখা আলোড়ন সৃষ্টিকারী এই গানটি অন্যান্য গানের সাথে বারবার বাজানো হতো স্বাধীন বাংলা বেতার কেন্দ্র থেকে। স্বাধীন বাংলা বেতার কেন্দ্র থেকে অনেকগুলো গান বাজানো হতো, তার একটি গান হচ্ছে শোনো একটি মুজিবরের থেকে লক্ষ মুজিবরের কণ্ঠস্বরের ধ্বনি প্রতিধ্বনি আকাশে বাতাসে উঠিরনি বাংলাদেশ আমার বাংলাদেশ। এরকম আরও অনেক গান বাজানো হতো। তোমরা বড় হলে অনেক কিছু জানতে পারবে। কয়েকটা গানের নাম, গান হয়তো তোমরা অনেকেই জানো, সেটা হচ্ছে পূর্ব দিগন্তে সূর্য উঠেছে, রক্তলাল রক্তলাল রক্তলাল, তোমরা এটা শুনেছো, তীর হারা ওই ঢেউয়ের সাগর পাড়ি দিবরে, শুনেছো সোনা 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 লোকে বলে সোনা সোনা নয় তত খাঁটি, বলো যত খাঁটি তারও চেয়ে খাঁটি, বাংলাদেশের মাটি রে আমার বাংলাদেশের মাটি। ঠিক আছে, তাহলে বলেছে যে অন্যান্য গানের সাথে বারবার বাজানো হতো স্বাধীন বাংলা বেতার কেন্দ্র থেকে। গানটির সুরকার ও শিল্পী ছিলেন বিখ্যাত লোকসঙ্গীত শিল্পী অংশুমান রায়। এই গানটার সুরকার, গানটার সুর দিয়েছেন আমাদের এই যে শুনো একটি মুজিবরের থেকে, এই গানের সুর দিয়েছেন অংশুমান রায়, গান গেয়েছেও, গানটি গেয়েছেন শিল্পী হচ্ছেন অংশুমান রায়, আর তিনি একজন লোকসঙ্গীত শিল্পী।
এই গানটি মুক্তিযুদ্ধের সময় অসামান্য জনপ্রিয়তা লাভ করে, আর এই অসামান্য জনপ্রিয়তা লাভ করার কারণে তিনি এই গানটিকে আবার ইংরেজিতে অনুবাদ করেন। তিনি নিজেই অনুবাদ করেন, গৌরীপ্রসন্ন মজুমদার নিজে অনুবাদ করেন। দ্য ভয়েস অফ নট ওয়ান বাট মিলিয়ন মুজিবর্স সিঙ্গিং, মানে এই কণ্ঠস্বরটা আর একজনের না, এখন এই মুজিবের কণ্ঠের মতো কণ্ঠ ধারণ করে বা মুজিবের মতো বজ্র কণ্ঠে লক্ষ লক্ষ মুজিব একটা কথাই বলছে, সেটা হচ্ছে এই বাংলাদেশ আমার। দ্য ভয়েস অফ নট ওয়ান বাট মিলিয়ন মুজিবর সিঙ্গিং, তাহলে এই গানটি কে লিখেছেন? গৌরীপ্রসন্ন মজুমদার। আর এই গানটি যখন ইংরেজিতে অনুবাদ করা হলো তখন কিন্তু শিল্পী হলেন কে? কবরীনাথ। তিনি এই গানটি গাইলেন কে? কবরীনাথ এই গানটি গাইলেন। 1971 সালে 25শে মার্চের কালো রাতে এই দেশে হানাদার পাকিস্তানি সেনাবাহিনী নির্বিচারে বাঙালি জনগণের উপর হত্যাযজ্ঞের সূচনা করলে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান 26শে মার্চের প্রথম প্রহরে, মানে 25শে মার্চ মধ্যরাত্রিতে, তার মানে 26শে মার্চের প্রথম প্রহরে বাংলাদেশের স্বাধীনতা ঘোষণা দেন। এরপরে তাকে গ্রেপ্তার করে পশ্চিম পাকিস্তানের কারাগারে নিয়ে যাওয়া হয়। তোমরা কি কেউ জানো কোথায় নিয়ে যাওয়া হলো? তাকে পাঞ্জাবের মিয়ানওয়ালি বলে একটা কারাগার, সেই কারাগারে তাকে বন্দী করে রাখা হলো। তার আহ্বানে সাড়া দিয়ে লক্ষ লক্ষ মানুষ মুক্তিযুদ্ধে ঝাঁপিয়ে পড়েন। তিনি বলেছিলেন, যদি একটি গুলি চলে, যদি আমার লোককে হত্যা করা হয়, তোমাদের প্রতি নির্দেশ হলো তোমাদের যা কিছু আছে তাই নিয়ে শত্রুর মোকাবেলা করতে হবে। প্রত্যেক ঘরে ঘরে দুর্গ গড়ে তোলো। এবারের সংগ্রাম মুক্তির সংগ্রাম, এবারের সংগ্রাম স্বাধীনতার সংগ্রাম। এইখানেই কিন্তু তিনি স্বাধীনতার দিক নির্দেশনা দিয়ে দিয়েছিলেন, কিন্তু আনুষ্ঠানিকভাবে তিনি আরেকবার স্বাধীনতা ঘোষণা করেন। স্বাধীনতার পূর্ব প্রস্তুতি নিতে বলেছিলেন 7ই মার্চ, স্বাধীনতার জন্য বাঙালি জাতিকে প্রস্তুত থাকতে বলেছিলেন। আর তিনি মনে করলেন যে উপযুক্ত সময়টা হচ্ছে স্বাধীনতা ঘোষণা দেওয়ার উপযুক্ত সময় হচ্ছে 25শে মার্চ মধ্যরাত্রিতে, অর্থাৎ পাকিস্তানি হানাদার বাহিনী যখন বর্বরভাবে, নৃশংসভাবে, বিভৎসভাবে হত্যাযজ্ঞ শুরু করে নিরস্ত নিরপরাধ বাঙালি জাতির উপর, তখনই তিনি স্বাধীনতা ঘোষণা দেন। তার আহ্বানে সাড়া দিয়ে দেশের লক্ষ লক্ষ মানুষ মুক্তিযুদ্ধে ঝাঁপিয়ে পড়ে। এর আগে তিনি 7ই মার্চে ঐতিহাসিক ভাষণে বলেছিলেন, এবারের সংগ্রাম মুক্তির সংগ্রাম, এবারের সংগ্রাম স্বাধীনতার সংগ্রাম। তার বজ্রকণ্ঠের আহ্বান ওই মুহূর্তে সমগ্র বাংলার নিয়ন্ত্রণ নিয়েছিল, অর্থাৎ তিনি তখন বাঙালি জাতির একচ্ছত্র নেতৃত্বের ভূমিকায় অবতীর্ণ হলেন, অর্থাৎ সমগ্র বাঙালি জাতির নেতৃত্ব তিনি গ্রহণ করেছেন এবং তিনি সমগ্র বাংলার নিয়ন্ত্রণ নিয়েছে তার বজ্রকণ্ঠ। মুক্তিযুদ্ধের দীর্ঘ 9 মাস কারাগারে বন্দী থাকলেও তার স্বাধীনতার ডাক বাঙালির স্বাধীনতার আকাঙ্ক্ষা হয়ে বেজেছে চারদিকে। তিনি যে মুক্তিযুদ্ধের 9 মাস কিন্তু তিনি পশ্চিম পাঞ্জাবের মিয়ানওয়ালি নামক একটা কারাগারে বন্দী ছিলেন, কিন্তু তার যে ডাক, তার যে স্বাধীনতার আহ্বান, সে আহ্বান আমাদের কি করেছিল? অনুপ্রেরণা জুগিয়েছিল, সাহস জুগিয়েছিল, মুক্তির আকাঙ্ক্ষায় আমাদের দুর্বার করেছিল। এই জন্য আমরা মরণজয়ী স্বাধীনতা সংগ্রামে ঝাঁপিয়ে পড়তে পেরেছিলাম এবং বিজয় নিশ্চিন্ত না হওয়া পর্যন্ত যুদ্ধ চালিয়ে যেতে প্রস্তুত ছিলাম। তোমরা জানো যে মুক্তিযুদ্ধের সময় তার এই ভাষণ প্রতিদিন বাজানো হতো, তার বজ্রকণ্ঠ শিরোনামে তার এই ভাষণ প্রতিদিন বাজানো হতো। এটা বাঙালি জাতির অফুরন্ত উৎসাহ, উদ্দীপনা এবং অনুপ্রেরণার উৎসস্থল ছিল তার এই ভাষণ। পাকিস্তান বিরোধী সকল সংগ্রাম আন্দোলনে সারা দেশেই প্রচার করা হতো তার ভাষণ এবং বক্তৃতা। মুক্তিযোদ্ধা সহ স্বাধীনতাকামী সকল মানুষের রক্ত চেতনায় তা প্রণোদনা জাগাতো, অর্থাৎ প্রতিটি স্বাধীনতাকামী মানুষের হৃদয়ের মধ্যে আলোড়ন সৃষ্টি করত তার এই ভাষণ। তো কবি পরিচিতি সম্পর্কে আমরা জেনেছি, তারপর খুব অল্প কথায় 2-1টি বাক্যে আমরা বলবো যে গৌরীপ্রসন্ন মজুমদার জন্মগ্রহণ করেছেন 1924 খ্রিস্টাব্দে।
মৃত্যুবরণ করেছেন 1986 খ্রিস্টাব্দে। তিনি আধুনিক বাংলা গানের এক কিংবদন্তি তুল্য পুরুষ হচ্ছেন গৌরীপ্রসন্ন মজুমদার। অর্থাৎ তিনি এত গান লিখেছেন যে গানের জগতের সাথে যারা গানের জগতে যারা বিচরণ করেন অথবা গান সম্পর্কে যারা জানেন তাদের প্রত্যেকের মুখে মুখে হচ্ছে গৌরীপ্রসন্ন মজুমদারের খ্যাতি। ঠিক আছে, তার বিখ্যাত কয়েকটা গান তোমাদের মনে আছে বলো তো দেখি। বিগত ক্লাসে আমরা বলেছেন কফি হাউসের সেই আড্ডাটা, তারপরে যদি ও পলাশ ও শিমুল, আমারে মন কেন রাঙালি, আমারে ঘুম কেন ভাঙালি, আকাশ কেন ডাকে, মঙ্গল দ্বীপ জেলে, নিশিরাত বাঁকা চাঁদ আকাশে, কফি হাউসের সেই আড্ডাটা, ও নদীরে একটি কথা শুধাই শুধু তোমারে, বলো কোথায় তোমার দেশ, তোমার নেই কি চলার শেষ। এই বিখ্যাত আধুনিক গানগুলো তিনি কি করেছেন, লিখেছেন। তাছাড়া তার কিছু গান আমরা বলেছিলাম যে মুক্তিযুদ্ধের সময় আমাদের প্রচণ্ডভাবে অনুপ্রাণিত করেছে। সেই গানগুলো কি কি বলো তো দেখি। সেই গান হচ্ছে শোনো একটি মুজিবরের থেকে, তারপরে হচ্ছে মা গো ভাবনা কেন, আমরা তোমার শান্তিপ্রিয় শান্ত ছেলে, আরেকটা হচ্ছে আমরা সবাই বাঙালি, পথের ক্লান্তি ভুলে স্নেহ ভরা কোলে তব, মা গো কবে বলো কবে শীতল হব। এরকম এই গানগুলো 1971 সালে মুক্তিযুদ্ধের সময় আমাদের প্রচণ্ডভাবে অনুপ্রাণিত করেছে। কবি 1972 সালে বঙ্গবন্ধুর আমন্ত্রণে রাষ্ট্রীয় অতিথি হিসেবে বাংলাদেশে এসেছিলেন। 1986 সালে তিনি মৃত্যুবরণ করেন এবং 2012 সালে তাকে কি করা হয়েছিল, মুক্তিযুদ্ধ মৈত্রী সম্মাননা প্রদান করা হয়েছিল, মুক্তিযুদ্ধে তার অসামান্য অবদানের স্বীকৃতি হিসাবে। এখন তোমাদের জন্য কিছু কাজ দিয়ে দিচ্ছি। সেই কাজটা হচ্ছে কিছু কাজ দিয়ে দিব, সেটা হচ্ছে একটা তোমাদের জন্য কিছু কর্ম অনুশীলন আছে। তোমাদের ক্লাসের সকল শিক্ষার্থী মিলে বঙ্গবন্ধুর জীবন এবং কর্ম অবলম্বনে দেয়াল পত্রিকা প্রকাশ করবে। সেখানে বঙ্গবন্ধুকে নিয়ে কোনো কবিতা থাকতে পারে, কোনো গান থাকতে পারে, কোনো প্রবন্ধ থাকতে পারে, কোনো ছোট গল্প থাকতে পারে, অথবা বঙ্গবন্ধুর ভাষণের কোনো উল্লেখযোগ্য অংশ থাকতে পারে, বঙ্গবন্ধুর কোনো ছবি থাকতে পারে যেটা ঐতিহাসিক দলিল হিসেবে পরিচিত, সেই ছবিগুলো থাকতে পারে। এগুলো দিয়ে তোমাদের ক্লাসের প্রত্যেকটা ক্লাসের শেষে কি আছে, একটা বোর্ড আছে, হ্যাঁ প্রদর্শনী বোর্ড আছে। সেই পুরো বোর্ডটা ভরে ফেলবা বঙ্গবন্ধুর জীবন এবং কর্ম উপলক্ষে, কর্ম অবলম্বনে একটা দেয়াল পত্রিকা দিয়ে পুরো বোর্ডটা ভরে ফেলবা, অর্থাৎ প্রদর্শনী বোর্ডটা ভরে ফেলবে। এটা সবাই মিলে করবে, ক্লাসের সবার কাজ। আর হচ্ছে শিল্পী, গীতিকার ও সুরকারের নাম উল্লেখ সহ 1971 সালে স্বাধীন বাংলা বেতার কেন্দ্র থেকে প্রচারিত উদ্দীপনামূলক গানগুলোর একটি তালিকা তৈরি করো। এটা তোমরা কি করবে, আমার সহযোগিতা নিয়ে তোমরা একটা তালিকা তৈরি করবে। তোমাদের সহযোগিতার জন্য আমি কিছু বলে দিচ্ছি, তোমরা খাতায় লিখে ফেলো। তোমরা তো জানতে পারলে যে এই গান শোনো একটি মুজিবরের থেকে, এটা মুক্তিযুদ্ধের সময় প্রচারিত একটা গান। আর এই গানের গীতিকারকে তোমরা সবাই জানো, গৌরীপ্রসন্ন মজুমদার। সুরকারকে অংশুমান রায়, শিল্পীকে অংশুমান রায়। ঠিক আছে, তারপর আরেকটা গানের কথা তোমরা জানো, মোরা একটি ফুলকে বাঁচাবো বলে যুদ্ধ করি। আমি তোমাদের সাহায্য করছি, তোমরা প্রত্যেকেই একটা তালিকা তৈরি করে ফেলবে। তোমরা কে এই গানটা শুনেছ, মোরা একটি ফুলকে বাঁচাবো বলে যুদ্ধ করি? হ্যাঁ শুনেছ। তো এই গানটা লিখেছেন কে তোমরা জানো? গোবিন্দ হালদার লিখেছেন, সুর করেছেন আপেল মাহমুদ, গান গেয়েছেন, গায়কও হচ্ছেন আপেল মাহমুদ। লিখেছে সবাই। তাহলে আমরা জানলাম যে মোরা একটি ফুলকে বাঁচাবো বলে গানটা কে লিখেছেন? গোবিন্দ হালদার। সুর করেছেন কে? আপেল মাহমুদ। গায়ক কে? আপেল মাহমুদ। ঠিক আছে, লিখেছে সবাই। এবার আরেকটা লিখে ফেলো। আরেকটা গান হচ্ছে জয় বাংলা, বাংলার জয়, হবে 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 নিশ্চয়, কোটি প্রাণ একসাথে জেগেছে অন্ধরাতে, নতুন সূর্য ওঠার এই তো সময়। গানটা নিশ্চয়ই শুনেছো তোমরা, অনেক টেলিভিশনে প্রায়ই বাজানো হয়, রেডিওতে প্রায়ই বাজানো হয়, তোমরা এই গানটা অবশ্যই শুনেছো। হ্যাঁ, তা এই গানটা কে লিখেছেন? গাজী মাজহারুল আনোয়ার হচ্ছে গানটি লিখেছেন। গানটি যিনি লিখেন তাকে কি বলা হয়?
গীতিকার বলা হয়। তাহলে গীতিকারের এখানে লেখো গাজী মাজহারুল আনোয়ার। গানটার সুর দিয়েছেন আনোয়ার পারভেজ। সুরকারকে লিখো, সবাই লিখে ফেলো, আনোয়ার পারভেজ। আর গানটা গাওয়া হয়েছিল সমবেত কণ্ঠে। তবে এই গানটাকে অনেক বেশি জনপ্রিয় করেছেন শিল্পী শাহনাজ রহমতুল্লাহ। তোমরা কি জানো শাহনাজ রহমতুল্লাহ কে? শাহনাজ রহমতুল্লাহ বিখ্যাত গায়িকা শাহনাজ রহমতুল্লাহ। তার ভাইও একজন চলচ্চিত্রের সাথে জড়িত। তিনি হচ্ছেন, তোমরা সবাই তাকে চেনো, তোমাদের অনেকের প্রিয় নায়ক হয়তো। অবশ্যই তোমরা এই প্রজন্মের যারা, আমরা যখন ছোট ছিলাম আমাদের খুব প্রিয় নায়ক ছিলেন, তার নাম হচ্ছে জাফর ইকবাল। ঠিক আছে? আচ্ছা, তো এটা মুক্তিযুদ্ধের সময় এটা সমবেত কণ্ঠে গাওয়া হয়েছিল। আর হচ্ছে গানটার গীতিকার হচ্ছে গাজী মাজহারুল আনোয়ার, আর সুরকার হচ্ছে আনোয়ার পারভেজ। এবার আসো আরেকটা গান, নোঙ্গর তোলো তোলো সময় যে হলো হলো নোঙ্গর তোলো তোলো। গানটা শুনেছো? সেই গানটার গীতিকার হচ্ছে নঈম গহর। লিখো, নঈম গহর। নোঙ্গর তোলো তোলো গানটার গীতিকারকে নঈম গহর। আর গানটা কিভাবে, শিল্পীকে, এটা একজন নির্দিষ্ট শিল্পী ছিল না, সমবেত কণ্ঠে গানটা গাওয়া হয়েছে। আর নোঙ্গর তোলো তোলো গানের সুর দিয়েছেন সমর দাস। বাংলাদেশের একজন বিখ্যাত সুরকার হচ্ছেন সমর দাস। হ্যাঁ, তাহলে নোঙ্গর তোলো তোলো কে লিখেছেন? নঈম গহর। কে গিয়েছেন? সমবেত কণ্ঠে গাওয়া হয়েছে। আর সুর দিয়েছেন কে? সমর দাস। এবার আরেকটা গান শোনো, তোমরা নিশ্চয়ই শুনেছো এটা, এই গানটা প্রায়ই শোনো, নাচ দেখো, এটার সাথে গানের সাথে সুন্দর নাচের চিত্রায়ন দেখেছো। সোনা 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 লোকে বলে সোনা সোনা নয় তত খাঁটি, বলো যত খাঁটি তারও চেয়ে খাঁটি, বাংলাদেশের মাটি রে আমার, বাংলাদেশের মাটি আমার জন্মভূমির মাটি। এই গানটা গেয়েছেন কে? গানটা গাওয়া হয়েছে সমবেত কণ্ঠে। সুর দিয়েছেন, লিখেছেন কে? আব্দুল লতিফ। কে লিখেছেন? আব্দুল লতিফ। আমার ভাইয়ের রক্তে রাঙানো 21শে ফেব্রুয়ারি গানটার প্রথম সুরকার ছিলেন আব্দুল লতিফ। আব্দুল লতিফ একজন গীতিকার, একজন সুরকার। ঠিক আছে? তাহলে গীতিকার হচ্ছেন কে? আব্দুল লতিফ। সুরকারও হচ্ছেন আব্দুল লতিফ। এবং সোনা 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 গানটা সমবেত কণ্ঠে গাওয়া হয়েছে। তোমরা সবাই লিখতে পেরেছো? আচ্ছা, এবার তোমরা একটা গান সবাই শুনো, পূর্ব দিগন্তে সূর্য উঠেছে রক্ত লাল রক্ত লাল রক্ত লাল। এই গানটা সবাই শোনো, অসম্ভব রকম উদ্দীপনা সৃষ্টিকারী একটা গান। এবং এই গানের সাথে তোমাদের এই কবিতারও অনেকটা মিল রয়েছে, শেষ দুইটি চরণে মিল রয়েছে, বিশেষভাবে মিল রয়েছে। অন্ধকারে পূব আকাশে উঠবে আবার দিনমণি, এই লাইনটার মিল রয়েছে। এই গানটা লিখেছেন কে? গোবিন্দ হালদার। আমরা গোবিন্দ হালদারের আরো একটা গানের কথা পেয়েছি, একটু আগে আমরা বলেছি কোনটা? মোরা একটি ফুলকে বাঁচাবো বলে। গোবিন্দ হালদার এই বিখ্যাত জনপ্রিয় গানটিও লিখেছেন। তাহলে পূর্ব দিগন্তে সূর্য উঠেছে গানটি লিখেছেন কে? গোবিন্দ হালদার। আর শিল্পীকে এককভাবে কোনো শিল্পী না, সমবেত কণ্ঠে গানটা গাওয়া হয়েছে। আর এটার সুরকার হচ্ছেন কে? সমর দাস। এর আগে নোঙ্গর তোলো তোলো গান পেয়েছি, যে ওটার সুরকার হচ্ছে সমর দাস। আচ্ছা, তাহলে এইভাবে তোমরা একটা তালিকা, আমি অনেকগুলো গানের কথা বললাম, তোমরা আরো নিজেরা যদি খুঁজে পাও আরো কিছু গান নিয়ে তালিকা তৈরি করবে, তালিকা তৈরি করে তালিকাটা জমা দিবে। ঠিক আছে? এটা তোমাদের একটা অ্যাসাইনমেন্ট। ঠিক আছে? অ্যাসাইনমেন্টকে নির্ধারিত কাজ, বাড়ির থেকে সুন্দর করে গুছিয়ে কাজটা করে আমার কাছে জমা দিবে। এটা জমা দিবে আগামী ক্লাসে। এখন অনুশীলনে আমরা কিছু নমুনা প্রশ্ন পাচ্ছি, বহু নির্বাচনী প্রশ্ন পাচ্ছি। সেই প্রশ্নগুলোর উত্তর কোনটা আমরা বোঝার চেষ্টা করব। সেই সবুজের বুক চেরা পথটি কেমন? উত্তর হচ্ছে মেঠো। কোন ক্ষেত্রে শ্রেষ্ঠত্বের জন্য বাংলাকে সোনার খনি বলা হয়েছে? এটা উত্তরটা সরাসরি বইয়ে আছে, শিল্পকাব্যে কোথায় পাবে হায়রে এমন সোনার খনি। তাহলে উত্তর হবে কি? শিল্পকাব্যে। কোন ক্ষেত্রে শ্রেষ্ঠত্বের জন্য বাংলাকে সোনার খনি বলা হচ্ছে? শিল্প এবং কাব্যে শ্রেষ্ঠত্বের জন্য বাংলাকে সোনার খনি বলা হচ্ছে। জীবন দানের প্রতিজ্ঞা লয়ে লক্ষ 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 সেনা পাছে, তোমার হুকুম তামিলের লাগি সাথে তব চলিয়াছে। এই বিখ্যাত কবিতাটা হচ্ছে
লেখা এই একটা বিখ্যাত কবিতার লাইন, এটা জসিমউদ্দিনের বঙ্গবন্ধুকে নিয়ে একটা বিখ্যাত কবিতা। এটা তোমাদের আগের বইয়ে ক্লাস 7-এ গত বছর পাঠ্য ছিল। উদ্দীপকটি পড়ে 3 ও 4 নম্বর প্রশ্নের উত্তর দাও। কবিতাংশের তোমার হুকুম শোনো একটি মুজিবরের থেকে কবিতার কোন চরিত্রের সঙ্গে সাদৃশ্যপূর্ণ? তোমার হুকুম তামিলের লাগি সাথে তব চলিয়াছে, লক্ষ লক্ষ সেনা জীবন দানের প্রতিজ্ঞা নিয়ে তোমার হুকুম তামিলের জন্য তোমার পিছে পিছে চলছে। তাহলে কার এই তোমার হুকুম, এই তোমারটা কে? যদি প্রশ্ন করি এই তোমারটা কে, অথবা এই তোমারটা শোনো একটি মুজিবরের থেকে কবিতায় কোন চরিত্রের সাথে সাদৃশ্যপূর্ণ, মানে মিল আছে কোন চরিত্রের, এই তোমারটা হচ্ছে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান। তাহলে কার সাথে সাদৃশ্যপূর্ণ? বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের সাথে সাদৃশ্যপূর্ণ। এবার আসো দ্বিতীয় প্রশ্ন, উপরযুক্ত সাদৃশ্যের কারণ। এই যে উপরে যে সাদৃশ্য দেখানো হলো, এই সাদৃশ্যের কারণ হচ্ছে, 1 বলেছে তিনি বাঙালি জাতির পিতা, 2 বলেছে স্বাধীনতার স্বপ্ন দিশারি, 3 বলেছে বাঙালির অবিসংবাদিত নেতা। তোমাদের কি মনে হয় উত্তর কি হবে? 3টাই উত্তর হবে, তাই না? যিনি বাঙালি জাতির পিতা, তিনি আমাদের স্বাধীনতার স্বপ্ন দিশারি, তিনি হচ্ছে বাঙালির অবিসংবাদিত নেতা। তাহলে উত্তর হবে ঘ 1, 2, 3। ঠিক আছে, তোমরা এখন একটা সৃজনশীল প্রশ্ন দেখো। অনুশীলনীতে একটা সৃজনশীল প্রশ্নের নমুনা দেয়া আছে, এমন করেই এই সৃজনশীল প্রশ্নটার নমুনা যেমন দেয়া আছে এমনভাবেই হয়তো সৃজনশীল প্রশ্নগুলো থাকবে। আমি এখন যে আলোচনাটা করব খুব মনোযোগ দিয়ে তোমরা আমার কথা শুনবে। মুজিবুর রহমান, ওই নামে যেন ভিসুভিয়াসের অগ্নি উগারি বান, বঙ্গদেশের এ প্রান্ত হতে সকলে প্রান্ত ছেয়ে জ্বালায় জ্বলিছে মহাকালানল, ঝঞ্ঝা অশুনিবে। মায়ের বুকের, ভাইয়ের বুকের, বোনের বুকের জ্বালা, তব সম্মুখে পথে পথে আজ দেখায় চলেছে আলা। তাহলে কবিতাটা একটু তোমরা 1 মিনিট বোঝার চেষ্টা করো যে বঙ্গবন্ধু শেখ, তুমি যদি কবিতাটা না বোঝো তাহলে উত্তর লিখতে পারবে না। এটা কবি জসিমউদ্দিনের রচিত বঙ্গবন্ধু কবিতার লাইন, এটা খুব বিখ্যাত একটা কবিতা জসিমউদ্দিনের লেখা। মুজিবুর রহমান, ওই নামে যেন ভিসুভিয়াসের অগ্নি উগারি বান। বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান এমন একটা নাম, ওই নাম হচ্ছে ভিসুভিয়াস অগ্নিগিরির সাথে যার তুলনা চলে। ভিসুভিয়াস অগ্নিগিরি থেকে যেমন অবিরাম আগুন বের হয়, উত্তপ্ত গলিত লাভা বের হয়, বঙ্গবন্ধুর হৃদয় থেকে বাঙালিকে যারা শোষণ করে তাদের বিরুদ্ধে মনে হয় অগ্নুৎপাত ঘটে বঙ্গবন্ধুর হৃদয় থেকে। আর এই আগুনে সমস্ত বিদেশি শাসক শোষক যারা এদেশের মানুষকে জিম্মি করে রেখেছে, যারা এদেশের মানুষের মৌলিক অধিকার, মানবিক অধিকার, তাদের অর্থনৈতিক, রাজনৈতিক, সামাজিক, সাংস্কৃতিক অধিকার থেকে যারা বঞ্চিত করেছে, যারা তাদের বাক স্বাধীনতা থেকে বঞ্চিত করেছে, তাদের বিরুদ্ধে মনে হয় বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান একটা ভিসুভিয়াস অগ্নিগিরির মতো, এবং তার হৃদয় থেকে অবিরত উত্তপ্ত গলিত লাভা নির্গত হয়, সেই লাভায় সমস্ত শোষকের ভিত কাঁপিয়ে দেয়। জ্বালায় জ্বলিছে মহাকালানল, ঝঞ্ঝা অশুনিবে। আর বঙ্গবন্ধুর বুক থেকে যে ক্ষোভ, প্রতিবাদ, বিক্ষোভ যা বের হয় সেটা মনে হচ্ছে যে না মহাকালের অগ্নির সাথে তুলনা করা চলে, এবং মনে হচ্ছে সে ঝঞ্ঝার মতো, ঝড়ের মতো সে উদ্দাম, এবং বজ্রের মতো সে হচ্ছে কঠোর। মায়ের বুকের, ভাইয়ের বুকের, বোনের বুকের জ্বালা, মায়ের বুকের আর বঙ্গবন্ধুর বুক থেকে যে বিক্ষোভ, প্রতিবাদ, বিদ্রোহ ফুটে উঠেছে, সেই বিদ্রোহ যেন আরো দ্বিগুণ হয়ে যায়, মায়ের বুকের, বোনের বুকের, ভাইয়ের বুকের জ্বালার সাথে মিলে যেন দ্বিগুণ হয়ে যায়। অর্থাৎ আমরা 2 ভাবে বলতে পারি যে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান এদেশের মানুষের শোষিত, বঞ্চিত, অধিকার নিপীড়িত, নিগৃহীত জনতার
কষ্ট দেখে, তাদের দুঃখ দেখে, তাদের যন্ত্রণা দেখে বঙ্গবন্ধু দারুণভাবে বিপ্লবে ফেটে পড়া এক মহান নেতা। আবার বলতে পারো যে বঙ্গবন্ধুর কাছ থেকে প্রতিবাদের শক্তি নিয়ে মায়ের বুকের জ্বালা, বোনের বুকের জ্বালা, ভাইয়ের বুকের জ্বালা দ্বিগুণ হয়। অর্থাৎ বঙ্গবন্ধুর কাছ থেকে সাহস পেয়ে, প্রতিবাদের শক্তি পেয়ে এই দেশের মানুষগুলো আরো বেশি বিক্ষুব্ধ হয়ে প্রতিবাদী হয় এবং ঐক্যবদ্ধ হয়। আর তবু সম্মুখে পথে পথে আজ দেখায় চলেছে আলা। আর এদেশের মানুষের প্রতি যে পাকিস্তানিদের শোষণ, শাসনের নগ্ন থাবা, এইগুলো দেখে মায়ের বুকের কষ্ট, বোনের বুকের কষ্ট, ভাইয়ের বুকের কষ্ট। মায়ের বুকের কষ্ট কেন? মা সন্তান হারিয়েছে। বোনের বুকের কষ্ট কেন? বোন তার ভাইকে হারিয়েছে। ভাইয়ের বুকে কষ্ট কেন? ভাই তার বোনকে হারিয়েছে, অথবা ভাইকে হারিয়েছে, অথবা বোনের লাঞ্ছনা দেখে তাদের মনের মধ্যে কষ্টের আগুনগুলো দাও দাও করে জ্বলেছে, এবং কষ্টটা প্রতিবাদের ভাষা পেয়েছে বঙ্গবন্ধুর সাহসে, প্রেরণায়, উদ্দীপনায়। তব সম্মুখে পথে পথে আজ দেখায় চলেছে আলা। আর এদেশের মানুষের কষ্ট বঙ্গবন্ধুর করণীয় ঠিক করে দিয়েছে। বঙ্গবন্ধুকে আলো দেখিয়েছে যে এই অন্যায় চলতে পারে না, তুমি এর বিরুদ্ধে প্রতিবাদ করো, প্রতিরোধ করো, যুদ্ধ করো, লড়াই করো। এই লড়াই হবে বাঁচা মরার লড়াই, এই লড়াই হবে স্বাধীনতার লড়াই। তাহলে এই যে উদ্দীপকটা পেলে, এই উদ্দীপকটার সাথে আমাদের আলোচ্য কবিতার মিল রয়েছে, তাই এটাই হয়েছে উদ্দীপক। এবার উদ্দীপক থেকে প্রশ্নগুলো এসেছে, কোন কবির চোখে বাংলাদেশ রূপসী বাংলা? উত্তর হচ্ছে বিশ্বকবি। কোন কবির চোখে বাংলাদেশ রূপসী বাংলা? নিসর্গের কবি জীবনানন্দ দাশের চোখে বাংলাদেশ হচ্ছে রূপসী বাংলা। অন্ধকারে পূব আকাশে উঠবে আবার দিনমণি বলতে কি বোঝানো হয়েছে? অর্থাৎ পরাধীনতার অন্ধকার দূরীভূত করে বাঙালি জাতি যে স্বাধীনতার লাল সূর্যটা ছিনিয়ে আনবে, এমন প্রত্যাশাই এই চরণটিতে ব্যক্ত হয়েছে। এবার তুমি ব্যাখ্যা করবে যে বাঙালি চিরকালই স্বাধীন চেতা, বাঙালি স্বাধীনতা ছাড়া জীবনের কোনো মূল্য জানে না, অথচ এই বাঙালি 1757 থেকে 1947 পর্যন্ত 190 বছর ব্রিটিশদের শোষণের নগ্ন থাবার শিকার হয়েছে। এই বাঙালি 1947 থেকে 1971 পর্যন্ত পাকিস্তানি ঔপনিবেশিক শাসন শোষণের নগ্ন থাবার শিকার হয়েছে। এই বাঙালি 1971 সালে পাকিস্তানিদের শাসন, শোষণ, ষড়যন্ত্র, চক্রান্তের বিরুদ্ধে যুদ্ধ করছে। এই যুদ্ধ হচ্ছে মুক্তিযুদ্ধ। এবং কবি প্রত্যাশা ব্যক্ত করেছেন সমগ্র বাঙালি একতাবদ্ধ হলে অন্ধকারে পূর্ব আকাশে আবার সূর্য উঠবে। অর্থাৎ পরাধীনতার অন্ধকার কেটে গিয়ে বাঙালি জাতি স্বাধীনতার লাল সূর্যটিকে ছিনিয়ে আনবে। উদ্দীপকের দ্বিতীয় চরণে শুনো একটি মুজিবরের থেকে কবিতার কোন দিকটি ফুটে উঠেছে ব্যাখ্যা করো। উদ্দীপকের দ্বিতীয় চরণে তোমরা খেয়াল করো, মুজিবুর রহমান দ্বিতীয় চরণটাকে ওই নামে যেন বিশ্ববিহাসের অগ্নি উগারিবান। বঙ্গবন্ধু নামটি থেকে যেন বিশ্ববিহাস একটা আগ্নেয়গিরি, সেই আগ্নেয়গিরির অগ্নি যেন উদ্গীরণ হয়। আর অগ্নিকে বলা হচ্ছে বাণ হিসাবে, মানে অগ্নিটা হচ্ছে একটা অস্ত্র, বাণ বা স্বর বা তীর। মানে বঙ্গবন্ধু নামটি থেকেই কি হচ্ছে, বিশ্ববিহাসের আগ্নেয়গিরির অগ্নুৎপাত বের হয়। ঠিক আছে? তাহলে বলেছে এই চরণের সাথে মুজিবর শোনো একটি মুজিবরের থেকে কবিতার কোন দিকটি ফুটে উঠেছে ব্যাখ্যা করো। এই চরণের মধ্যে উদ্দীপকের দ্বিতীয় চরণে শোনো একটি মুজিবরের থেকে কবিতার বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের আহ্বানে শুনে বাঙালি জাতির স্বাধীনতা সংগ্রামে উজ্জীবিত হওয়ার দিকটি ফুটে উঠেছে। অর্থাৎ উদ্দীপকের দ্বিতীয় চরণে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের আহ্বানে সাড়া দিয়ে এদেশের মানুষ যে স্বাধীনতায় মরণপণ লড়াইয়ে ঝাঁপিয়ে পড়েছিল, বঙ্গবন্ধুর ডাকে সাড়া দিয়ে এবং বঙ্গবন্ধুর আহ্বানে উজ্জীবিত হয়ে এদেশের মানুষ যে স্বাধীনতার মরণপণ লড়াই করেছে, এটি উদ্দীপকের দ্বিতীয় চরণে ফুটে উঠেছে।
বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান 1971 সালে 7ই মার্চ যে ভাষণ দিয়েছেন, তার এই ভাষণ শুনে বাংলার নিপীড়িত, নিরীহ, নিরপরাধ, নিরস্ত্র এবং নির্যাতিত জনতা একতাবদ্ধ হয় এবং স্বাধীনতা লাভের জন্য মরণপণ লড়াইয়ে অবতীর্ণ হয় এবং মৃত্যু নিশ্চিন্ত জেনেও তারা কি করেছে, স্বাধীনতা নিরস্ত্র হয়েও সশস্ত্র শত্রুর বিরুদ্ধে লড়াই করেছে এবং স্বাধীনতার সংগ্রামে তারা পিছপা হয়নি। উদ্দীপকের দ্বিতীয় চরণে বলা হয়েছে যে বাংলা মায়ের সন্তানরা দীর্ঘদিন অত্যাচার, নির্যাতন, নিপীড়ন সহ্য করে তারা স্বাধীনতার লাল সূর্যটাকে ছিনিয়ে আনার জন্য প্রাণপণ সংগ্রাম করেছে। উদ্দীপকের দ্বিতীয় চরণে এই কথাটাই ফুটে উঠেছে। এটা তোমরা পুরোটা ব্যাখ্যা করবে, ঠিক আছে? আর আমরা যখন ক্লাসের এই পাঠের নোটগুলো দিয়ে দিব, তখন তোমরা সমস্ত কিছু পেয়ে যাবে, কিভাবে উত্তর লিখতে হবে তার সমস্ত কৌশলগুলো পেয়ে যাবে। ঘ নাম্বারটা শুধু আমি একটি লাইনে আলোচনা করব। উদ্দীপকটি শুনো একটি মুজিবরের থেকে কবিতার সম্পূর্ণ ভাব বহন করে কি? সপক্ষে যুক্তি দাও। হ্যাঁ, আমি মনে করি উদ্দীপকটি শোনো একটি মুজিবরের থেকে কবিতার সম্পূর্ণ ভাব বহন করে। শোনো একটি মুজিবরের থেকে কবিতারও লক্ষ্য হচ্ছে বঙ্গবন্ধুর আদর্শে উজ্জীবিত হওয়া, বঙ্গবন্ধুর আদর্শে উদ্বুদ্ধ হওয়া এবং শোনো একটি মুজিবরের থেকে কবিতারও আদর্শ হচ্ছে, অথবা কবিতাটি পাঠের উদ্দেশ্য হচ্ছে বঙ্গবন্ধুর আদর্শে উজ্জীবিত হওয়া। তাই আমি মনে করি দুইটা অংশে মিল আছে। এখন মিলটা আমি মনে করি যে উদ্দীপকটি শোনো একটি মুজিবরের থেকে কবিতার সম্পূর্ণ ভাব বহন করে। তুমি এর পক্ষে যুক্তি দিবে প্যারা এই উদ্দীপকটা বুঝে, উদ্দীপকে কি বলা হচ্ছে এবং তোমার কবিতায় কি বলা হচ্ছে তোমরা নিশ্চয়ই বুঝেছো, বুঝে যুক্তি দিবে, ঠিক আছে? আচ্ছা, আজকে এই পর্যন্ত। তোমাদের সাথে আবার দেখা হবে আগামী ক্লাসে। সে পর্যন্ত তোমরা ভালো থাকো, সুস্থ থাকো, শান্তিতে থাকো, নিরাপদে থাকো। আসসালামু আলাইকুম।